ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমার জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে মাধ্যমিক ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি বড় টপিক হলো ভারতের অরণ্য সম্পদ। অরণ্য এবং একটি সম্পদ, অর্থাৎ অরণ্য সম্পদ, অরণ্য বনভূমি। পৃথিবীতে, সারা পৃথিবীতে বনভূমির গুরুত্ব সর্বাধিক। এই বনভূমির অবস্থানের মধ্য দিয়ে মনুষ্য প্রজাতির সহাবস্থান। তাই আমরা বলবো ভারতবর্ষে অরণ্য সম্পদ। এই অরণ্য সম্পদ জানতে গেলে অরণ্য কাকে বলে বা সম্পদ কাকে বলে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন উদ্ভিদের অবস্থান থাকে সেটা হচ্ছে অরণ্য অরণ্য। এবং সম্পদ মানে হচ্ছে কার্যকারিতা। এই অরণ্যের কার্যকারিতাই হচ্ছে আমাদের কাছে সমগ্র যে 750 কোটি পৃথিবীতে মানুষ রয়েছে প্রত্যেকেরই বনভূমি ছাড়া আমরা অচল। অর্থাৎ প্রতিটা মানুষ জন্মের সময় থেকে 1 লক্ষ কোটি টাকার অক্সিজেন বায়ুমণ্ডল থেকে আমরা নিচ্ছি। তাই এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। তাই সমগ্র পৃথিবী, সমগ্র জীবজন্তু প্রত্যেকের বেঁচে থাকার জন্য অক্সিজেন অবশ্যম্ভাবী। এবং এই অরণ্য সম্পদ করতে গেলে আমরা জেনে নিই ভারতবর্ষে অরণ্য সম্পদের পরিমাণ কত রয়েছে, কি ব্যাপার রয়েছে একটু জেনে নিই। আমরা জানবো ভারতের মোট আয়তনের 19.45% হচ্ছে অরণ্যে ঢাকা। ভারতবর্ষে সর্বাধিক বনভূমি রয়েছে কোন রাজ্যে? না মধ্যপ্রদেশ। আয়তনের সবথেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ। হরিয়ানাতে আয়তনের সবথেকে কম বনভূমির পরিমাণ রয়েছে। এখন দেখি ভারতবর্ষে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? না দেরাদুন। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি রয়েছে দেরাদুনে। হিমালয় বনভূমি গবেষণাগারটি কোথায় রয়েছে? সিমলা, হিমাচল প্রদেশের সিমলায় রয়েছে হিমালয় অরণ্য গবেষণা কেন্দ্র। তাহলে ভারতবর্ষের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়? দেরাদুন। এবার দেখুন ভারতের বন সংরক্ষণ আইন পাস হয়েছে কত সালে? 1972 সালে। অরণ্য সপ্তাহ দিবস পালিত হয় ভারতবর্ষে 14 থেকে 21 জুন। ঠিক বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ। তাহলে আমরা জানলাম যে ভারতের মোট আয়তনের 19.4% অরণ্যে ঢাকা। রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, আয়তনের সবচেয়ে বেশি বনভূমিতে আবৃত। হরিয়ানা আয়তনের সবচেয়ে কম বনভূমিতে আবৃত রয়েছে। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুনে। হিমালয় বনভূমি গবেষণাগার রয়েছে হিমাচল প্রদেশের সিমলাতে। ভারতের বন সংরক্ষণ আইন পাস হয় 1972 সালে। অরণ্য সপ্তাহ দিবস 14 থেকে 21 জুন। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ। আর ভারতের সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তাহলে ভারতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য রয়েছে সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ। এখন দেখলে এই যে বনভূমিটা আমরা করবো এর উপযোগিতা কি আছে? না, বনভূমি ছাড়া আমরা এক কথায় অর্থহীন, বেঁচে থাকার মানে নেই। জীবকুল, জীব সম্প্রদায়ের পৃথিবীতে বেঁচে থাকার প্রধান উৎস হচ্ছে অরণ্য ভূমি। তাই প্রত্যেকে আমাদের একটি করে জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা যতদিন বেঁচে থাকবো প্রতিদিন কিছু গাছ লাগানো উচিত। গাছ লাগানো উচিত, গাছ রক্ষণাবেক্ষণ করা উচিত, জনসচেতনতা করা উচিত। তাই আমরা দেখে নিই এর উপযোগিতা কি আছে। যে আমরা রান্না বান্না করছি, আজকে আমরা বলছি যে গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে, হাজার হাজার টাকা গ্যাসের দাম হয়ে গেছে, কিন্তু আমাদের উচিত গাছ লাগানো, গাছের যে পুরোনো ডালপালাগুলো খসে পড়ে যাচ্ছে পাতাগুলো সেগুলো জাল দেওয়া। বাড়িতে বসে গাছ রেখে দিয়ে গাছের পালা বাড়িতে মাঠে নষ্ট হচ্ছে, আর আমরা শুধু গ্যাসের উপর নির্ভরশীল হয়ে থাকলে পৃথিবীটা অচল হয়ে যাবে একটা দিন। তাই আমাদের এই জন্য জ্বালানো দরকার হচ্ছে জ্বালানি কাঠের ব্যবহার করা। এই জ্বালানি কাঠ আমরা ব্যবহার করছি, এটাই হচ্ছে অরণ্যের প্রধান উপযোগিতা। আজকের শিল্পের বাজারে কাঠের দাম আজকে নমনীয় হয়ে গেছে, একদম ন্যূনতম হয়ে গেছে। অথচ সেই জ্বালানি আমাদেরকে অনেক সাশ্রয় করতে পারে। এরপর গিয়েছে শিল্পের কাঁচামাল। আজকে আমাদের প্লাইউড শিল্প, কাঠের যে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে নানা ধরনের যে জিনিসপত্র তৈরি হচ্ছে, আসবাবপত্র, তাই সেই কাগজ, তাই সেক্ষেত্রে আমাদের শিল্পের কাঁচামাল হিসেবে কাজে লাগে। এই কাষ্ঠমাণ্ড থেকে কাগজ উৎপাদিত হচ্ছে। সকালবেলা আমরা পেপার পড়ি, সেই পেপারটা কোথা থেকে তৈরি হবে? উদ্ভিদের নরম কাষ্ঠমাণ্ড থেকে। ভেষজ দ্রব্য, আজকের ওষুধ, জ্বরের ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়েছে এই সিংকনের গাছ থেকে। তাহলে এই উদ্ভিদ আমাদের কাছে ভেষজ দ্রব্য, একাধিক উদ্ভিদের ভেষজ গুণ, যেটা আমাদের আলফা যে ভিটামিন ওষুধ তৈরি হয়েছে হোমিওপ্যাথিক, সেটাও আমাদের এই গাছ থেকে আসছে। অর্থাৎ গাছের প্রতিটা তুলসীর পাতাও আমাদের কাছে উপযোগী হয়, আমাদের নিম গাছের পাতাও উপযোগী হয়। তাই প্রতিটা গাছ আমাদের লাগানো জরুরি। তাই বনভূমি উপযোগিতা ভেষজ দ্রব্য, জ্বালানি কাঠ, শিল্পের কাঁচামাল, উপজাত বনজ দ্রব্য, এখান থেকে মোম, মধু, আঠা। আমরা এই যে ধুনা পুজো হচ্ছে, সবাই যে কোনো ধরনের বাড়িতে সমস্ত ধর্মের মানুষের কাছে ধুনা একটা পবিত্র হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সেই ধুনাটা কোথা থেকে আসছে? গাছের আঠা থেকে আসছে। আমাদের যে আঠা, মধু, মোম, মধু আসছে, আমরা মোম জ্বালাই।
মোমটাও আমরা গাছ থেকে পাচ্ছি, আমরা মধু পাচ্ছি। সেই মধু কোথা থেকে আসছে? সেই গাছ থেকে পাচ্ছি। তাহলে গাছে বনভূমি না থাকলে আমরা মধু, মোম, গাছের আটা সবকিছু আমরা পাওয়া সম্ভব নয়। পশুপালন, সেই পশুপালন কোথায় করবো? বনভূমিতে। বিরাট প্রচুর পরিমাণে পশুপালন হচ্ছে। পশুপালন একটা দেশের অর্থে একটা মূল বিষয়। কাষ্ঠ শিল্প, তাহলে যেমন শিল্পের কাঁচামাল দামি, কাষ্ঠ শিল্পের ব্যাপক বাজার। সারা বিশ্বে কাষ্ঠ শিল্পের ব্যাপক, জাহাজ তৈরিতে, নৌকো তৈরিতে, গাড়ি স্লিপার, রেলের স্লিপার, গাড়িতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাই কাষ্ঠ শিল্পের ব্যাপক। পর্যটন শিল্প, বড় বড় বনভূমিগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে উঠেছে। তাহলে বড় বড় বনভূমিকে কেন্দ্র করে মনে রাখতে হবে যে পর্যটন শিল্প। আমরা বেড়াতে যাচ্ছি, বনভূমির একটা বড় তীরে, যেমন মেদিনীপুরে আমাদের দেখতে হবে গনগনিত। আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের গনগনি হোক, বিভিন্ন ধরনের বনভূমির পাশাপাশি আমরা যে শালের জঙ্গল আছে আমাদের মানে হচ্ছে চন্দ্রকোনাতে, তাই সেখানে যে শালের জঙ্গল, সেখানে শাল বনভূমি কেমন রয়েছে, প্রটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, সেগুলো দেখার জন্য সেখানে একটা বিশাল বড় বনভূমি গড়ে উঠেছে। আমরা প্রতি বছর যাচ্ছি, কিছু সময় আনন্দ আমোদ নিবেদন, তার মধ্যে কিছু মানুষের অর্থ ইনকাম হচ্ছে। তাহলে আমরা বনভূমিটা কি ধরনের রয়েছে, কে কোথায় কিভাবে রয়েছে, সেগুলো আমরা জানতে হবে, সেগুলো আমরা জানতে পারি। সেই পর্যটন শিল্প গড়ে উঠেছে। পরোপযোগিতা কি? আমি বলেছি যে পরিবেশ দূষণ রোধ। গাছ থাকলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমবে। গাছ কেটে ফেলার ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দ্রুত হারে বেড়ে গেছে। আজকে গ্লোবাল ওয়ার্মিং এর জায়গায় গেছি, যার ফলে বরফের গলন হচ্ছে। তাই পরিবেশ দূষণ রোধ ক্ষেত্রে বনভূমির জুড়ি মেলা ভাগ। আবার হলো যে জলবায়ু নিয়ন্ত্রণ। আজকে আমরা করোনার প্রকোপে আক্রান্ত সারা বিশ্ববাসী, কোন একটা দেশ শুধু আক্রান্ত হয়নি, সারা বিশ্বের কয়েক কোটি কোটি মানুষ আজকে করোনা দ্বারা আক্রান্ত। কত মানুষকে আমরা, প্রিয়জনকে আমরা হারিয়েছি। তার মূল কারণই হচ্ছে আমাদের এই যে জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন। সেই জলবায়ু পরিবর্তনে রয়েছে উদ্ভিদের উপরে আমাদের প্রকোপ, যে উদ্ভিদ প্রচুর পরিমাণে কেটে ফেলেছি, অপরিণত বৃক্ষচ্ছেদন করেছি, এই বিভিন্ন ভাবে। তাই জলবায়ু নিয়ন্ত্রণ করে থাকে কি উদ্ভিদ। এই উদ্ভিদ আছে বলে জলবায়ুটাকে আমরা নিয়ন্ত্রণ করে, উদ্ভিদ কেটে ফেলেছি বলে আজকে করোনার প্রকোপে আমরা ভুগছি। মৃত্তিকা ক্ষয় রোধ করে কে? উদ্ভিদ। বন্যা নিয়ন্ত্রণ করে কে? উদ্ভিদ। ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ, আমফান ঝড়ের গতিবেগ, অনেক গাছপালা ভেঙে গেছে কিন্তু ঘরবাড়িকে রক্ষা করেছে। এবং ঝড়ের গতিবেগ ধীরে ধীরে কিছু গাছ ভাঙতে কিছু দূর পর কয়েকটা জেলা পরে আর কেউ ক্ষতি হয়নি। যশের ফলে সামান্য কিছু গাছ ক্ষতি হয়েছে উপকূলে। এরপরে ঝড়ে গাছে আঘাত লাগতে ঝড়া যে উদ্ভিদগুলো ঝড়কে নিয়ন্ত্রণ করে দিয়েছে, ফলে কিছু দূর যাওয়ার পরে ঝড়ের গতিবেগ স্তব্ধ হয়ে গেছে। তার জন্য গাছ, তাই গাছ লাগাতেই হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে পরোপযোগিতা রয়েছে জাতীয় আয়ের উৎস। গাছ থেকে বিক্রি করে দেশের যে প্রচুর টাকা আসছে, সেই টাকাটাও দেশের জাতীয় আয়। এবার দেখুন অরণ্য সংরক্ষণ করবো আমরা কিভাবে, একটু জেনে নেই। না, অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন রোধ, অপরিণত বৃক্ষচ্ছেদন করতে হবে। অনিয়ন্ত্রিত, যেটা সে যখন তখন যে কোনো গাছের প্রচুর গাছের ফেলা যাবে না। আবার কম বয়সী ছোট ছোট গাছগুলোকে কাটা যাবে না। বড় গাছ কাটতে গিয়ে ছোট গাছ কাটা হয়ে যায়, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কাঠের পরিবর্তন বিকল্প জ্বালানি, কাঠের সঙ্গে সঙ্গে অন্য কোনো জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। যেটা সৌরশক্তিকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলেও কিন্তু আমরা সৌরশক্তি রান্না বান্না করতে, তাহলে কাঠের উপরে প্রচুর চাপটা কমবে। পশুচারণটাকে নিয়ন্ত্রণ করতে বলা হবে, তাহলেও গাছগুলো রক্ষা হবে। দাবানল বিশাল কয়েক হেক্টর জায়গা জুড়ে, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রে, ভারতবর্ষের মতো বেশ কিছু জায়গাতেও দাবানলের প্রকোপে আক্রান্ত হয়ে যাচ্ছে বনভূমি। আমরা দেখেছি যে আমাজনের জঙ্গলের বিশাল কয়েক লক্ষ প্রজাতি উদ্ভিদ, কয়েক লক্ষ পশু পাখি সব মরে ছাই হয়ে গেছে এই দাবানলের প্রকোপে। অস্ট্রেলিয়া কয়েক হেক্টর জায়গা জুড়ে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কয়েক হেক্টর জায়গা জুড়ে এরকমই দাবানলের ফলে প্রচুর প্রাণী উদ্ভিদের মৃত্যুবরণ ঘটেছে। তাই এগুলো অরণ্যকে আমাদের সংরক্ষণ করতেই হবে। দাবানল, পুরোনো গাছপালা কেটে ফেলতে হবে, গাছের শুকনো ডালপালাকে কেটে ফেলতে হবে, তাহলে এই দাবানল থেকে রক্ষা পাবো। আর কি বনসৃজন করতে হবে, নতুন নতুন গাছ লাগাতে হবে। আবার যেখানে পুরোনো গাছ কাটা হয়ে গেছে নতুন করে গাছ লাগাতে হবে, পুনঃ বনসৃজন করতে হবে। সর্বোপরি মানুষের সচেতনতা চাই, যে সবাই আসুন, সবাই মিলে গাছ লাগাই। অতি অপ্রয়োজনীয় গাছকে কাটা বন্ধ করতে হবে, রাস্তার ধারে গাছ লাগাতে হবে। সম্রাট অশোক সেই কত বছর আগে, শত শত বছর আগে তিনি গাছ লাগিয়েছিলেন। আর আজকেও আমরা বিজ্ঞানের যুগে আজকে আমাদের সবাইকে মনুষ্য সচেতনতা বাড়ালেই অরণ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এবার দেখে নিই যে আমাদের মূল টপিক হলো ভারতের প্রধান প্রধান উদ্ভিদ, কি কি উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা দেখা যাক। ভারতের প্রধান প্রধান উদ্ভিদ হলো এই মানুষের যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলা হয়, স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্ভিদ জন্মায় যেখানে মানুষের পরিচর্যা করতে হয় না, আপনা আপনি গড়ে উঠে, সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। আর এই স্বাভাবিক উদ্ভিদ ভারতবর্ষে একাধিক রয়েছে, তার মধ্যে বিজ্ঞানীদের দ্বারা কয়েকটি ভাগকে আমরা মাত্র সীমিত করে নিয়েছি। এই হলো 5টি ভাগ। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কম্প্রোমাইজ করে আমরা আলাদা প্রধান 5টি ভাগে ভাগ করে আলোচনা করব।
তাহলে এই আমরা ভারতের প্রধান যে সার্বভৌমিক ভাগটা আমরা দেখে নেই। এখানে আমরা যে ছবিটা দেখাচ্ছি এই যে ভাগগুলো, এটা হচ্ছে চিরসবুজ অরণ্য, এই যে এই অংশ, এই অংশটা হচ্ছে চিরসবুজ অরণ্য, এটা হলো আর্দ্র পর্ণমোচী, এটা হলো আর্দ্র পর্ণমোচী, এটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী, এটা হলো কাঁটা ঝোপ, এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, শুষ্ক তৃণগুল্ম জাতীয় উদ্ভিদ এই অংশটি। এবার হচ্ছে এই অঞ্চল, এই যে সাদা অংশ হলো, এই সাদা অংশগুলো হচ্ছে উদ্ভিদবিহীন। এখানে একবার উষ্ণ মরু, এটা হচ্ছে শীতল মরু। আর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখবো, এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, উড়িষ্যার ভিতরকণিকা, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, গোদাবরী নদীর অববাহিকা, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তাহলে আমরা মনে রাখতে হবে আমাদের যে প্রধান 5টি ভাগের মধ্যে আমরা যদি দেখি পর্ণমোচীকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা হলো আর্দ্র পর্ণমোচী, একটা হলো শুষ্ক পর্ণমোচী, তাহলে আবার 6টা। তাহলে এইভাবে আমরা মোট কম্প্রোমাইজে 5টা ভাগে এসে গেছি। কার্য চিরহরিৎ উদ্ভিদ, কার্য পর্ণমোচী উদ্ভিদ, কার্য মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ। তাহলে আবার এই ছবির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভারতের একাধিক উদ্ভিদের ভাগটা হলো প্রধানত আমরা সর্বপর সমস্ত বিজ্ঞানীদের সহায়তার মধ্য দিয়ে, চিন্তাধারার মধ্য দিয়ে আমরা আপাতত প্রধান 5টি ভাগকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, চিরহরিৎ, সারা বছর যে সমস্ত গাছের পাতা সবুজ থাকে তাকে বলা হয় চিরহরিৎ উদ্ভিদ। তাহলে ক্রান্তীয় অঞ্চল, তার সেই ক্রান্তীয় অঞ্চল কোথায় না, ঠিক একবারে এই সব অঞ্চলগুলো যে ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত অঞ্চল সমুদ্র তীরবর্তী স্থানগুলো, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ পশ্চিম ঢাল, এগুলো হচ্ছে মূলত পশ্চিম ঢাল, অরুণাচল প্রদেশ, এই আসাম, আর হচ্ছে আমরা মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি দেখবো হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। অর্থাৎ চিরহরিৎ মানে হচ্ছে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, আর্দ্রতা বেশি, উষ্ণতাও বেশি, আর্দ্রতাও বেশি, সর্বোপরি আর্দ্রতা বেশি, উষ্ণতা থাকবে এবং আর্দ্রতা বেশি থাকার ফলে গাছের পাতা সারা সবুজ থাকে, সামুদ্রিক আবহাওয়া, বৃষ্টিপাত প্রচুর থাকবে, বৃষ্টিপাত প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাত, 25 থেকে 27 সেন্টিমিটার তাপমাত্রা, আর্দ্রতা বাতাসে থাকে প্রায় 8-9 মাস 80%, 8 থেকে 9 মাস 80%-এর বেশি থাকে আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, আর্দ্রতা বেশি হবে, বৃষ্টি বেশি হবে, তার ফলে গাছের পাতা সারা বছর চির সবুজ থাকে। আর কি আছে আমরা দেখবো জলবায়ু বৈশিষ্ট্য, চিরসবুজ অরণ্য, একবারে ঘন গাছের পাতা থাকে, নিচে একবার অন্ধকারাচ্ছন্ন থাকে, একে বলা হয় চিরগোধূলি অঞ্চল, উপরে পাতাগুলো সব লেগে থাকে, একে বলা হয় ক্যানোপি, চামড়ার মতো সৃষ্টি, একে বলা হয় ক্যানোপি। এই হলো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। তাই আমরা দেখবো যে এখানে চিরসবুজ অরণ্য, অধিক বৃষ্টি হয়, গাছের পাতা চিরসবুজ থাকে, চিরসবুজ অরণ্য বলা হয়। নিবিড় অরণ্য বনভূমি তলদেশে দুঃসাধ্য, যাতায়াত করে দুঃসাধ্য, বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশ, কয়েকটা স্তর থেকে উদ্ভিদ অক্সিজেনের লাভের জন্য, সূর্যালোক পাওয়ার জন্য, উদ্ভিদ সূর্যালোকের জন্য হচ্ছে কয়েকটা স্তরে প্রচুর বৃদ্ধি হয়, কম্পিটিশন থেকে কে বেশি গাছ লম্বা হতে পারে। তাই উচ্চতা বৃদ্ধি কতগুলো স্তরে ভাগ করা হয়েছে এই গাছগুলোকে। তাই গাছের মধ্যে পাতাগুলো লেগে থাকে বলা হয় চাঁদোয়া, চাঁদোয়াকে ধারণ করে মাটিতে সূর্যালোক প্রবেশ করতে পারে না, এগুলো বলা হয় চিরগোধূলি অঞ্চল। উচ্চতা, গড় উচ্চতা থেকে 35 থেকে 45 মিটার যুক্ত, আবার 60 মিটার পর্যন্ত যুক্ত হয়। এই হচ্ছে আমাদের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। এবার দেখবো হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ অবস্থান। ক্রান্তীয় পর্ণমোচী, তাহলে পর্ণমোচী কি? পর্ণমোচী মানে একটা নির্দিষ্ট সময় বৃষ্টিপাত হয় আর সারা বছর শুষ্ক থাকে। তাহলে বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকাল একেবারে শুষ্ক, তাহলে গ্রীষ্মকাল শীতকাল একেবারে শুষ্ক থাকার ফলে জলীয়বাষ্পের অভাব, গাছের পাতা থেকে যাতে প্রসাধন প্রক্রিয়া সমস্ত জল বায়ুমণ্ডল বাষ্পীভূত হয়ে না পারে, প্রসাধন প্রক্রিয়া বায়ুমণ্ডলে পৌঁছে না পারে, তাই গাছ বেঁচে থাকার জন্য কিছু পাতাকে শীতকালে ত্যাগ করে। তার ফলে কি উদ্ভিদ বেঁচে থাকার জন্য কিছুটা জলের সাশ্রয় ঘটাতে পারে। এই যে পাতা ত্যাগ করে পরে নতুন পাতায় জন্ম হয়, একে বলা হয় পর্ণমোচী। তাহলে মোচী কি? মোচন করলো, পাতা মোচন করেছে। কিসের জন্য? জলের অভাবে, সারা বছর বৃষ্টিপাত হয় না, তাই এটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। এই পর্ণমোচী দুটো ভাগ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী। আমি এখানে ছবি দেখাচ্ছি পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে আর্দ্র পর্ণমোচী, পশ্চিম গুজরাট, মহারাষ্ট্রের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব ঢালে আর্দ্র পর্ণমোচী। আবার দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আমার অন্ধ্রপ্রদেশ সামান্য অংশ নিয়ে, এটা হলো শুষ্ক পর্ণমোচী। তাহলে পর্ণমোচী দুটো ভাগ আমি বলেছি, আর্দ্র পর্ণমোচী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা মালভূমি উপকূল ভাগ, পশ্চিমবঙ্গ পর্বতমালার পূর্ব ঢাল নিয়ে আর্দ্র, এই যে আর্দ্র পর্ণমোচী। শুষ্ক পর্ণমোচী হলো পশ্চিম উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ রাজ্য শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের অবস্থান।
এখানে কি উদ্ভিদ আছে টোটাল আমি একটা গড় করে দিয়েছি যে উদ্ভিদ শাল, সেগুন, চন্দন, মহুয়া, পলাশ, আম, জাম, বট, অশ্বত্থ, আমাদের যে সমস্ত গাছ আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষাতে পশ্চিমবঙ্গে আমাদের বাড়ির পাশে যে সমস্ত গাছ আমরা এটাই হচ্ছে আর্দ্র পর্ণমোচী অঞ্চলের গাছ। তাহলে এটা পর্ণমোচী উদ্ভিদ। তাহলে আম, জাম, বট, অশ্বত্থ, শাল, সেগুন, মহুয়া, পলাশ এগুলো সবই হচ্ছে আমাদের কাছে পর্ণমোচী অরণ্য। তার মধ্যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি এটা পুরোটাই হচ্ছে আর্দ্র পর্ণমোচী। এখানে বৈশিষ্ট্য কি পাতা ঝরে, তাহলে একটা নির্দিষ্ট সময় পাতা ঝরে যায় কেন? সারা বছর বৃষ্টি হয় না, আর্দ্রতার অভাব থাকে, পশ্চাতের পক্ষে গাছে জল যাতে বাষ্পীভূত সব জল যাতে বায়ুমণ্ডলে চলে যেতে না পারে তার জন্য গাছ কিছু সময় পাতা ত্যাগ করে, মোচন করে, তাই এটা হলো মানে হচ্ছে পর্ণমোচী পাতা ঝরা অরণ্য। শক্ত কাঠের বনের কাটবে, শক্ত ভারী, উচ্চতার গাছ হচ্ছে 10 থেকে 35 মিটার গাছ হলো উচ্চতা থাকে, একই প্রজাতির বৃক্ষের সমাবেশ থাকে, একই প্রজাতির এক অঞ্চলে এক ধরনের বৃক্ষের সমাবেশ থাকে, একই প্রজাতির বৃক্ষ, একই অঞ্চলে একই প্রজাতির বৃক্ষের সমাবেশ লক্ষ্য করা যায়। বর্ষবলয়, এই বনের উদ্ভিদের বর্ষবলয় দেখা যায়। তাহলে আমরা দেখলাম ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের আর্দ্র পর্ণমোচী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা মালভূমি, শুষ্ক পর্ণমোচী হলো পশ্চিম উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ রাজ্যে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। তার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। কোন জলবায়ুতে এই আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায়? না আমরা জানলাম যে গ্রীষ্মকালে তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালীন তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হলো 100 থেকে 200। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদটা 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত, আর 100 থেকে 200 মানে হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। তাহলে 50 থেকে 100 সেমি, আর্দ্রতা হচ্ছে 25 থেকে 30 সেন্টিগ্রেড তাপমাত্রা, আর্দ্রতা 60 থেকে 75। তাহলে শুষ্ক পর্ণমোচীকে যদি বলি তাহলে 50 থেকে 100, আর আর্দ্র পর্ণমোচী হলো 100 থেকে 200 সেমি। তাহলে আর্দ্র পর্ণমোচী 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত, শুষ্ক পর্ণমোচী 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত। এবার চলে আসি আমরা মরু উদ্ভিদ, মরু অঞ্চল। মরু অঞ্চল কোথায় পাবো? না রাজস্থান যেতে হবে। রাজস্থান আরাবল্লী পর্বতমালা পড়েছে, আরাবল্লী পর্বত ঠিক পশ্চিম দিকে মরুভূমি, পাকিস্তান প্রান্ত বরাবর চলে গেছে বিস্তীর্ণ মরুভূমি, থর মরুভূমি অন্তর্গত। তাহলে এই থর মরুভূমি রাজস্থানের মরু অঞ্চল, গুজরাট, পাঞ্জাবের উত্তর পশ্চিমাংশে দেখা যায়। মরু অঞ্চলের মরু, মরু শব্দের অর্থ কি? মৃত। তাহলে এখানে মৃত কেন বলা হচ্ছে? জলের অভাব। উদ্ভিদকে তার শারীরিক কার্যকলাপ সম্পন্ন করার জন্য উদ্ভিদের শিকড় বা মূলগুলো মাটির অনেক নিচে জলের সন্ধান করতে যেতে হয়, গাছ খুব কষ্ট করে বাঁচতে হয়, তাই গাছের পাতা কাটায় পরিণত হয়। এটা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ। তাহলে রাজস্থানের পরিমনসা, একাসিয়া, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস ও কাঁটা দেখা যায় এই ক্রান্তীয় মরু অঞ্চল উদ্ভিদে। জলবায়ু 35 সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বৃষ্টিপাত হলো 25 থেকে 50 সেমি, চরম ভাবাপন্ন পরিবেশ। গাছের মূলগুলি হচ্ছে জল সংগ্রহের জন্য মাটির খুব গভীরে প্রবেশ করে, উচ্চতা 6 থেকে 10 মিটার, উদ্ভিদের পাতা সরু ও মোমের প্রলেপযুক্ত, শুষ্ক পরিবেশে দেহের জল যাতে বাষ্পীভূত না হতে পারে তার জন্য পাতা কাঁটায় পরিণত হয়। তাহলে মনে রাখতে হবে মরু অঞ্চল উদ্ভিদ রাজস্থানের মরু অঞ্চল, গুজরাট, পাঞ্জাবের উত্তর পশ্চিমাংশে দেখা যায়। পরিমনসা, একাসিয়া, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস ও কাঁটা দেখা যায়। জলবায়ু হলো 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বৃষ্টিপাত 25 থেকে 50। তাহলে মরু অঞ্চল উদ্ভিদ 25 থেকে 50। এবারে ম্যানগ্রোভ অরণ্য আমরা একটু দেখে নিই। ম্যানগ্রোভ অরণ্য আমি বলে দিয়েছি পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য, গরান, গেওয়া, হেতাল, কেওড়া ইত্যাদিগুলো হচ্ছে এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এছাড়া রয়েছে উড়িষ্যার হচ্ছে ভিতরকণিকা ও গোদাবরী নদীর অববাহিকায় মূলত এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। আর কি আছে আমরা দেখব সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া ইত্যাদি হচ্ছে প্রধান উদ্ভিদ। আর কি আছে বৈশিষ্ট্য? শ্বাসমূল, লবণাক্ত জলাভূমিতে শ্বাস গ্রহণের অসুবিধা হয়, মূল মাটির উপরে বেরিয়ে আসে, একে বলা হয় শ্বাসমূল। ঠেসমূল জোয়ার ভাটার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষের গোড়ায় ঠেসমূল থাকে। তাহলে শ্বাসমূল এবং ঠেসমূল। তাহলে একটা আছে অক্সিজেন জলের গোড়ায়, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে জরায়িত পদ্ধতিতে অঙ্কুরোদ্গম হয়, গাছের বীজগুলো গাছে থাকতে থাকতে একদম অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে যাওয়ার ফলে কি হয়? যে জলের জলে যাতে টিকে থাকতে পারে এবং সেখান থেকে গাছগুলো অক্সিজেন নেওয়ার জন্য তার কি থাকে? ঠেসমূল থাকে, শ্বাসমূল থাকে এবং গাছকে ধরে রাখার জন্য যে ঠেসমূল থাকে। তাহলে শ্বাসমূল এবং ঠেসমূল থাকে এবং গাছের বীজগুলো গাছ পড়ে গেলে তো জোয়ারে ভেসে যাবে, তাহলে গাছ আর জন্মাতে পারবে না, তাই সেগুলো একদম অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে যায়, এগুলো জরায়িত পদ্ধতিতে অঙ্কুরোদ্গম। আর কি আছে আমরা দেখবো গাছের বীজ কাদাযুক্ত জলাভূমিতে পড়ে যাতে নষ্ট হয়ে যায়, তার জন্য গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হয়, এগুলো হয় জরায়িত পদ্ধতিতে অঙ্কুরোদ্গম। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ
প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জরায়ুর মধ্যে অঙ্গোদ্গম হবে, এর একটা শ্বাসমূল থাকবে, একটা ঠেসমূল থাকবে। এগুলো হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, একে বলে লবণাম্ব উদ্ভিদ। লবণাক্ত জলাভূমিতে জন্মায়। ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, ওড়িশার ভিতরকণিকা, চিল্কা হ্রদ, গুজরাটের কামরূপ উপসাগরে মূলত এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর এবার দেখে নিই আমরা, হচ্ছে পার্বত্য উদ্ভিদ থেকে গেল, এটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ। আমরা এই দেখাচ্ছি, এইটা পার্বত্য উদ্ভিদ, এটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ। এই পার্বত্য উদ্ভিদ তাহলে পর্বতে তো একটা লেভেলে উচ্চতা ভূমি না, সেখানে অনেক উচ্চতা আছে। পর্বতের পাদদেশ একবারে হচ্ছে একদম সমতল থেকে উঠে গেছে প্রায় 6000, 7000, 8000 মিটার উচ্চতা। তাহলে এই বিভিন্ন উচ্চতায় সেখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, শারীরিক কার্যকলাপের ভিত্তি করে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। একবারে জিরো লেভেল থেকে 1000 মিটার উচ্চতায় জন্মায় হলো চিরহরিৎ অরণ্য। এই পার্বত্যাঞ্চল উদ্ভিদকে আমরা ভাগ করেছি 1, 2, 3, 4, 5টা, 6টা ভাগ: চিরহরিৎ অরণ্য, পর্ণমোচী অরণ্য, মিশ্র অরণ্য, স্থলবর্গী অরণ্য, তুন্দ্রা অরণ্য এবং তুষারাবৃত অরণ্য। তাহলে চির তুষারাবৃত অরণ্য মানে এখানে সারা বছর বরফে ঢাকা থাকে, বলে এখানে বিশেষ উদ্ভিদ জন্মায় না। তুন্দ্রা অরণ্য, এই তুন্দ্রা অরণ্য কোথায়? 5000 থেকে 6000 মিটার উচ্চতা, 4000 থেকে 5000 মিটার উচ্চতা আছে তুন্দ্রা অরণ্য। 3000 থেকে 4000 মিটার উচ্চতা আছে স্থলবর্গী অরণ্য। তাহলে 2000 থেকে 3000 মিটার উচ্চতা আছে মিশ্র অরণ্য, মিক্সড ফার্মিং। 1000 থেকে 2000 মিটার উচ্চতা আছে পাইন অরণ্য, পর্ণমোচী বা পাইন অরণ্য। তাহলে জিরো থেকে এই যে ভূমি থেকে একবারে 1000 মিটার উচ্চতায় আছে চিরহরিৎ অরণ্য। পর্বতের পাদদেশে 1000 মিটার উচ্চতার মধ্যে রয়েছে এই চিরহরিৎ অরণ্য। এখানে 150 থেকে 200 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত ঘটে থাকে। আর্দ্রতা, শিশু, চাপলাস, মেহগনি, গর্জন ইত্যাদি প্রধান গাছ জন্মায়। ঠিক 1000 থেকে 2000 মিটার উচ্চতায় পাইন অরণ্য। প্রধান উদ্ভিদ হচ্ছে পাইন। পাইন গাছের বিভিন্ন প্রকারের পাইন, আলপিপাইন, পাইনের ভাগ রয়েছে। মিশ্র অরণ্য, তাহলে একবারে এটা থেকে এই পর্যন্ত হচ্ছে মিশ্র অরণ্য। বিভিন্ন উদ্ভিদের বাসস্থান, পপুলার, ও মেপল, বাজ, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায়, এটাকে মিশ্র অরণ্য বলা হচ্ছে। এটাকে স্থলবর্গী অরণ্য কি না, এখানে হচ্ছে 3000 থেকে 4000 মিটার উচ্চতায় আর্দ্রতার ভাগ বেশি থাকে। আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ স্থলবর্গী বনাঞ্চল হলো তৈগা, রাশিয়া। এরপরে আমরাও ভারতবর্ষে হিমালয় পর্বত অঞ্চলে আমরাও এখানে 3000 থেকে 4000 মিটার উচ্চতায় সেই হচ্ছে সাইবেরিয়া জলবায়ুর মতো বৈশিষ্ট্য এখানে পাওয়া যায় বলে এখানে স্থলবর্গী উদ্ভিদ জন্মায়। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। 50 থেকে 100 সেন্টিগ্রেড বা বৃষ্টিপাত, আর্দ্রতা বেশি, শীতলতার ভাগ বেশি। তাই এই বর্জল মাটির উপর ভিত্তি করে স্থলবর্গী অরণ্য জন্মায়। পাইন, ফার, স্প্রুস, লার্চ, উইলো, অলডার এই সমস্ত উদ্ভিদগুলো জন্মায়। আর তুন্দ্রা অরণ্য, তুন্দ্রা অরণ্য হচ্ছে কি বেশিরভাগ সময় হচ্ছে বরফে ঢাকা থাকে। এই 4000 থেকে 5000 মিটার উচ্চতায়। মাঝে বরফ গলে গেলে কিছু হচ্ছে বৃক্ষ জন্মায়, যেমন হচ্ছে জুনিপার, রডোডেনড্রন, লার্চ, ভুজ, গুল্ম। গুল্ম জাতীয় 3 উদ্ভিদ। এরপরে চিরতুষারাবৃত অরণ্যটা হচ্ছে পুরো বরফে ঢাকা থাকে। এখানে বিশেষ কোনো উদ্ভিদের বিশেষ প্রাধান্য করা কিছু শ্যালোডালে যাতে লক্ষ্য করা যায়। তাহলে স্টুডেন্ট আমরা দেখলাম পার্বত্যাঞ্চল উদ্ভিদটাকে আমরা ভাগ করেছি 1, 2, 3, 4, 5, 6 ভাগে ভাগ করেছি। তাহলে উচ্চতায় দেখেছি 0 থেকে 1000 মিটার উচ্চতায় চিরহরিৎ অরণ্য, 1000 থেকে 2000 মিটার উচ্চতায় পাইন অরণ্য, 2000 থেকে 3000 মিটার উচ্চতায় মিশ্র অরণ্য, 3000 থেকে 4000 মিটার উচ্চতায় স্থলবর্গী অরণ্য, 4000 থেকে 5000 মিটার উচ্চতায় তুন্দ্রা অরণ্য, 5000 থেকে 6000 মিটার উচ্চতায় চির তুষারাবৃত অরণ্য লক্ষ্য করা যায়। এই হচ্ছে পার্বত্যাঞ্চল উদ্ভিদ। আমার এখানে মানচিত্রে আমি ম্যাপ পয়েন্ট লিখে জন্য এখানে কোথায় কোথায় কি ম্যাপ দেখা যাচ্ছে এখানে আমি লিখে দিয়েছি। এই যে অরণ্যগুলোর ভাগ, তাহলে স্বাভাবিক উদ্ভিদ কি কি ভাগ রয়েছে এটা আমরা জানবো। উদ্ভিদ শ্রেণীবিভাগ করলাম, তার সাথে আমরা এই যে অরণ্যের উপযোগিতা, অরণ্যের পরোক্ষ উপযোগিতা, প্রত্যক্ষ উপযোগিতা, অরণ্য সংরক্ষণ কিভাবে করা হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনার মূল বিষয়। মনে রাখতে হবে আজকে এই আমার স্বাভাবিক উদ্ভিদ বা বন অরণ্য সম্পর্কে ভারতবর্ষের যে টপিকটি রয়েছে ক্লাস 9 ও 10 শ্রেণীর, সেই দিনে আজকে আলোচনা করলাম। অনেক শর্ট কোশ্চেন রয়েছে, এখানে আজকে আমরা শেষ করলাম। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই বলে আজকে এখানে সমাপ্তি।